আইসোলেশন যে প্রবলেমটা আমরা ফেস করি, এটা সলভ করার জন্য আমরা আসলে ট্রানজাকশন গুলো সিরিয়ালি এক্সিকিউট করে থাকি, মানে করতে পারি আর কি। সিরিয়াল এক্সিকিউশনের একটা প্রবলেম দেখলাম, এটা হচ্ছে কি, অনেকগুলো ট্রানজাকশন যদি থাকে, তাহলে একটা ট্রানজাকশন যদি অনেক বড় হয়, তাহলে অন্য ট্রানজাকশন গুলো কি করতে হয়, তার জন্য ওয়েট করতে হয় যে সেই বড় ট্রানজাকশনটা কখন শেষ হবে, তারপর আমি আমার এক্সিকিউশন শুরু করতে পারবো। তাহলে এরকম করলে তাহলে সিরিয়াল এক্সিকিউশনে প্রবলেমটা কি ফেস করছি, যে ওয়েটিং টাইমটা অনেক বেশি, তাই না? অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, ওয়েটিং টাইমটা অনেক বেশি। আর যদি আমরা কি করতে পারি, প্যারালালি এক্সিকিউট করতে পারি, মাল্টিপল ট্রানজাকশন যদি আমরা প্যারালালি এক্সিকিউট করতে পারি, তাহলে কি হচ্ছে, ওয়েটিং টাইমটা অনেক কমে যাবে। কারণ কি হয়, যখন কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউট করি, তখন আসলে কি, মানে এই যে প্রসেসর, আমাদের কম্পিউটারে যে প্রসেসর আছে ল্যাপটপে, প্রসেসর গুলো কিভাবে কাজ করে বলেন? যে আমরা জুম চালাচ্ছি, তারপর হচ্ছে ব্রাউজার চালাচ্ছি, অনেক কিছু, অনেকগুলো প্রোগ্রাম একসাথে রান করছে, সবটা আসলে প্যারালালি কাজ করছে, তাই না? তো প্যারালালি বলতে কি বোঝায়, প্রসেসরটা কি একদম, মানে এট দ্য সেম টাইম সবগুলো এক্সেস করছে? কনকারেন্টলি বা প্যারালালি কাজ করা বলতে আসলে, মানে বুঝি আমরা এটা যে সবকিছু একসাথে হচ্ছে, বাট আসলে সবকিছু একসাথে হয় না। জিনিসটা হয় কি, এই যে মাল্টিপল প্রোগ্রাম আছে, তারা কি করে, বিভিন্ন টাইম স্লটে ভাগ করে নেয়, বুঝছেন? টাইম স্লটে যখন ভাগ করে, তখন একটা প্রোগ্রামের কিছু অংশ, তারপর আরেকটা প্রোগ্রামের কিছু অংশ, আবার আগের প্রোগ্রামটার কিছু অংশ, এরকম করে করে একটার পর একটা আসলে সিরিয়ালি এক্সিকিউট করে। বাট পুরো প্রোগ্রামটা সে একসাথে রান না করে, মানে ভাগ ভাগ করে নেয়, ভাগ ভাগ করে একটু একটু করে প্রতিটাই রান করে। কিন্তু আমাদের প্রসেসর অনেক ফাস্ট থাকে, মানে খালি চোখে আমরা জিনিসটা বুঝতে পারি না, আমরা ভাবি যে আসলে, আমরা দেখি যে প্যারালালি সব হচ্ছে, কনকারেন্টলি সবগুলো প্রোগ্রাম রান হচ্ছে, বাট আসলে ছোট ছোট ভাগে ভাগ করে সেগুলো সিরিয়ালি এক্সিকিউট হয়। তো এখানেও অনেকটা কনসেপ্টটা এরকমই, এই ট্রানজাকশন গুলো যে আমরা এক্সিকিউট করবো, যদি মাল্টিপল ট্রানজাকশন থাকে, সেই মাল্টিপল ট্রানজাকশন গুলো খালি চোখে আমরা দেখে মনে হবে যে আসলে এট দ্য সেম টাইম সবগুলো প্যারালালি এক্সিকিউট করছে, কিন্তু আসলে এরকম হয় না। তারা কি করে, ট্রানজাকশন গুলো ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে, একটা ট্রানজাকশনের কিছু অংশ, তারপর ট্রানজাকশন T2 এর কিছু অংশ, ট্রানজাকশন T3 থাকলে তার কিছু অংশ, এরকম করে আবার T1 এর কিছু অংশ, T3 এর কিছু অংশ, এরকম করে করে আসলে ট্রানজাকশন গুলো এক্সিকিউট হয়। এটাকে আমরা বলি কনকারেন্ট এক্সিকিউশন, তাই না? কনকারেন্ট এক্সিকিউশনের কনসেপ্টই তো এটা, আসলে কনকারেন্সি। তো কনকারেন্ট এক্সিকিউশনের সুবিধা হচ্ছে যে আমাদের যখন কনকারেন্টলি ট্রানজাকশন গুলো এক্সিকিউট করতে পারছি, ওয়েটিং টাইমটা কমে যাচ্ছে। একটা ট্রানজাকশনের আসলে অনেকক্ষণ ওয়েট করে থাকতে হচ্ছে না যে আগেরটা কখন পুরোটা শেষ হবে। আগের ট্রানজাকশনটা একটুখানি ধরলাম রান করলো, তারপর আমি T2টা একটু রান করতে পারছি, তারপর অন্য একটা একটু রান করতে পারছি, তো সবগুলোই আসলে একটু একটু করে কাজ করছে, কোনোটার জন্য কোনোটার অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে না। তাহলে আমাদের কনকারেন্টলি ট্রানজাকশন রান করলে ওয়েটিং টাইমটা কমে আসে, রেসপন্স টাইমটা কমে আসে, তাই না? আবার কি হয়, যদি ধরলাম যে ট্রানজাকশন T1 একটা রিসোর্স রিসোর্স এর উপর কাজ করছে, ডেটা বা রিসোর্স এর উপর কাজ করছে। কাজ করতে করতে সে ওটা ছেড়ে কিছুক্ষণের জন্য ডেটা বা রিসোর্স বি এর উপর কাজ করছে, তাহলে এটা তো কিছুক্ষণের জন্য ফাঁকা হলো, তাই না? তখন আমার আরেকটা ট্রানজাকশন ওই রিসোর্সটা যে ছেড়ে দিয়েছে, রিসোর্স এ, সেটা অ্যাক্সেস করতে পারবে, তাই না? ধরলাম যে আমাদের দুইটা ট্রানজাকশন আছে, T1 আর T2। T1 কি করছে, প্রথমে রিসোর্স এ এর উপর কাজ করছে, করতে করতে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে রিসোর্স বি বি নিয়ে কাজ করছে। তো সেই সময়টাতে ট্রানজাকশন যে T2 ছিল, সে কি করতে পারবে, রিসোর্স এ নিয়ে একটু কাজ করতে পারবে।
তাহলে এতে করে কি হচ্ছে, আমাদের রিসোর্সটা ফাঁকা থাকছে না, রিসোর্স ইউটিলাইজেশনটা বেড়ে যাচ্ছে, তাই না? রিসোর্স ইউটিলাইজেশন বেড়ে যাচ্ছে, আবার মাল্টিপল ট্রানজাকশন এট দ্য সেম টাইম কাজ করছে, প্যারালালি একটু একটু করে কাজ করছে, কাজের এফিসিয়েন্সিটা বাড়ছে, কাজের থ্রুপুট বাড়ছে, তাই না? কনকারেন্ট এক্সিকিউশন হলে তো আসলে আপনারা যে সাবজেক্টে পড়েন, কনকারেন্ট এক্সিকিউশন হলে মোটামুটি আমরা এই টাইপের ফ্যাসিলিটি গুলোই পেয়ে থাকি। এটা হচ্ছে ডাটাবেজের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করছি, আর অন্যান্য সাবজেক্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। তাহলে সিরিয়াল এক্সিকিউশনের চেয়ে কোনটা বেটার? সিরিয়াল এক্সিকিউশন বেশি ভালো না কনকারেন্ট এক্সিকিউশন ভালো? বেটার কোনটা? কেউই শোনেন নাই এতক্ষণ ধরে কি বললাম? কনকারেন্ট মিস। অবশ্যই কনকারেন্ট এক্সিকিউশনই সবসময় বেটার, তাই না? কি কি সুবিধা পাচ্ছি কনকারেন্টলি এক্সিকিউট করলে? ওয়েটিং টাইমটা কমে যাচ্ছে, রেসপন্স টাইম কমে যাচ্ছে, রিসোর্স ইউটিলাইজেশনটা বেড়ে যাচ্ছে, কাজের এফিসিয়েন্সি বাড়ছে। এই কয়টা কথাও যদি লিখে দিয়ে আসছেন পরীক্ষার খাতায়, তাও 5-এর তো 4 এমনি দিয়ে দিব। একটু মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো কনকারেন্ট এক্সিকিউশনটা সবসময় সিরিয়াল এক্সিকিউশনের চেয়ে বেটার আর কি। এখন আমরা এই চ্যাপ্টারে যে ফার্দার টপিক গুলো যাবো সেগুলো সবগুলো আসলে কনকারেন্ট এক্সিকিউশন নিয়ে। এখন কনকারেন্ট এক্সিকিউশন যখন আমরা দেখছি তখন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্কেডিউল। এই জিনিসটা চলে আসবে। এই যে আমরা বললাম যে কি করি, ট্রানজাকশন গুলোর একটার কিছু অংশ এক্সিকিউট করি, আবার আরেকটার কিছু অংশ এক্সিকিউট করি, এভাবে কনকারেন্টলি আসলে এক্সিকিউশন গুলো হয়। তো কি করা হয়, কনকারেন্ট যখন মোর দ্যান ট্রানজাকশন থাকে আমাদের, এই মোর দ্যান ওয়ান ট্রানজাকশন আমরা কিভাবে প্যারালালি চালাবো, এই জিনিসটাই আসলে স্কেডিউলিং করা হয়। প্যারালালি চালাবো বলতে কোন অর্ডারে চালাবো, কোন ট্রানজাকশনের কোন অংশ আগে চলবে, আবার অন্য ট্রানজাকশনের কোন অংশ তারপর চলবে, কিভাবে এটা আমরা আহ ভাগ ভাগ করে নিব। যে বললাম যে ছোট ছোট অংশে ভাগ করা থাকে, একটার কিছু অংশ এক্সিকিউট হয়, আরেকটার কিছু অংশ এক্সিকিউট হয়। তো এইভাবে কিভাবে আমরা ছোট ছোট ভাগে ভাগ করব, ক্রোনোলজিক্যাল অর্ডারটা কি হবে, এই জিনিসটাই স্কেডিউলের মাধ্যমে আসলে দেখানো হয়। ঠিক আছে? ট্রানজাকশন গুলো যখন মোর দ্যান ওয়ান ট্রানজাকশন থাকে, সেই ট্রানজাকশন গুলো কিভাবে আমরা কোন অর্ডারে এক্সিকিউট করব, ওই অর্ডারটাকেই স্কেডিউলিং এর মাধ্যমে দেখানো হয়। ঠিক আছে? এখন যখন আমরা স্কেডিউল করব, দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, যে প্রতিটা ট্রানজাকশনের যে ইনস্ট্রাকশন গুলো আছে, ট্রানজাকশন মানে কি সেট অফ ইনস্ট্রাকশন, তাই না? ট্রানজাকশন মানে অনেকগুলো ইনস্ট্রাকশন থাকবে। যখন আমরা স্কেডিউল করব, কোন ট্রানজাকশনের কোন ইনস্ট্রাকশন যেন বাদ না যায়। একটা ট্রানজাকশনের হয়তো 6টা ইনস্ট্রাকশন আছে, আরেকটা ট্রানজাকশনের 10টা ইনস্ট্রাকশন আছে। তো 6টার যেটা ছিল সেটা 6টাই থাকতে হবে, 10টার যেটা ছিল 10টাই থাকতে হবে, কোনটা বাদ যাবে না। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড যেটা হচ্ছে, প্রতিটা ট্রানজাকশনের ইনস্ট্রাকশন গুলো যে অর্ডারে আছে, ঠিক আছে? বললাম এখানকার ট্রানজাকশন T1 যদি ধরি, যে অর্ডারে আছে সেই অর্ডারেই থাকতে হবে। আমরা কোনটা এই বি এর পোর্শনটুকু আগে, মানে এই রাইট আগে রিড পরে, বা এইটা আমরা উল্টাপাল্টা করতে পারবো না। যে অর্ডারে আছে একটা ট্রানজাকশনের ইনস্ট্রাকশন গুলো সেই অর্ডারে যেন থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা স্কেডিউলিং করব। আচ্ছা, তাহলে কি বললাম, যদি মোর দ্যান ওয়ান ট্রানজাকশন থাকে, মোর দ্যান ওয়ান ট্রানজাকশন আমরা কিভাবে প্যারালালি এক্সিকিউট করব সেটা
অর্ডার করি আমরা স্কেডিউলিং এর মাধ্যমে। অর্ডারটা কেমন হবে, কিভাবে অর্ডার করলে ডেটাবেসে কোনো এরর হবে না, কোনো ইনকনসিস্টেন্ট স্টেট আসবে না, এই জিনিসটা আমরা স্কেডিউলিং এর মাধ্যমে মানে ঠিক রাখি আর কি। আচ্ছা, এখন যদি একটা ট্রানজাকশন সাকসেসফুলি আমরা কমপ্লিট করি, তারপর কি করব, আমরা ট্রানজাকশনটা কমিট করতে হবে। আর যদি সাকসেসফুলি আমরা এক্সিকিউট না করতে পারি তাহলে অ্যাবর্ট করব। এটা তো আমরা আসলে আগেই দেখে আসছি। এখন বলেন যে এর আগ পর্যন্ত আমরা মোটামুটি একটা ট্রানজাকশন দেখছিলাম, কি ট্রানজাকশন T1। এখানে যে ইনস্ট্রাকশন গুলো আছে, অ্যাকাউন্ট এ থেকে $50 আমরা অ্যাকাউন্ট বি তে ট্রান্সফার করছি। এখন তার সাথে আমরা আরেকটা ট্রানজাকশন অ্যাড করি, যেহেতু স্কেডিউল করছে, স্কেডিউলে কি থাকবে, মোর দ্যান ওয়ান ট্রানজাকশন অবশ্যই থাকবে। মোর দ্যান ওয়ান ট্রানজাকশন থাকলে আসলে আমাদের স্কেডিউল করার প্রয়োজন পড়ছে, যে কোন অংশের পর কোন অংশ, কোন ট্রানজাকশনের কোন অংশ আগে এক্সিকিউট হবে, কোন ট্রানজাকশনের কোন অংশ তারপরে এক্সিকিউট করবে, কোন অর্ডারে এক্সিকিউট হবে, এই জিনিসগুলো, তাই না? আচ্ছা, এখন ট্রানজাকশন T1 কি করছে, অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি তে $50 সেন্ড করছে। আর ট্রানজাকশন T2 কি করছে, এই $50 সেন্ড করার পরে অ্যাকাউন্ট এ তে যে ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সের উপর আবার সেই ব্যালেন্স থেকে 10% আবার বি তে ট্রান্সফার করছে। ঠিক আছে? তাহলে বলেন যে এই ট্রানজাকশনটা কি কনসিস্টেন্ট? যদি অ্যাকাউন্ট এ তে 100 ব্যালেন্স, অ্যাকাউন্ট এর ব্যালেন্স 100 হয় এবং অ্যাকাউন্ট বি এর ব্যালেন্সও 100 হয়, তাহলে বলেন যে এই ট্রানজাকশন দুইটা কি কনসিস্টেন্ট? কনসিস্টেন্ট হতে হলে কি হতে হবে, ট্রানজাকশন গুলো, যতগুলো ট্রানজাকশনই আছে, এক্সিকিউশনের আগে যে রিসোর্স আছে আমাদের, ব্যালেন্স, অর্থাৎ যে ব্যালেন্স, টোটাল ব্যালেন্স আছে, সেটার সাম, সেটার যোগফল যত হবে, ট্রানজাকশন, যতগুলো ট্রানজাকশন আছে, ট্রানজাকশন গুলো এক্সিকিউট করার পরেও আমাদের যে রিসোর্স গুলো বা ব্যালেন্সটা আছে, সেটার সাম সেম হতে হবে। ভিতরে এ আর বি এর ভ্যালু কম বেশি হোক, ডাজন্ট ম্যাটার, বাট তাদের সামটা সমান হতে হবে। ট্রানজাকশন গুলো এক্সিকিউট এর আগে আর পরে সেম যদি হয়, তাহলে আমরা বলবো যে সেই ডেটাবেসটা কনসিস্টেন্ট। এখন বলেন যে এই ট্রানজাকশন দুইটা কি কনসিস্টেন্ট? চিন্তা করেন, একজন বলেন। কনসিস্টেন্টই তো মনে হয়। অ্যাকাউন্ট এ থেকে 50 বাদ গেল, তাহলে এর ব্যালেন্স হয়ে গেল 50, আর বি তে 50 যোগ করলাম, তাহলে বি এর ব্যালেন্স হয়ে গেল 150, তাই না? জি মিস। এ থাকছে 50, বি থাকছে 150। তাহলে ট্রানজাকশন T2 তে এসে যে রিড করব, এ এ কত রিড করব? 50। 50 রিড করব, কারণ আমরা আপডেট করেছি 50 দিয়ে। আচ্ছা, 50 এর 10% কত হয়? 50 এর 10% কত হয়? 5 5 হয়। জি মিস। আচ্ছা, এ ছিল আমাদের 50, 50 থেকে 55%, মানে 10% বাদ দিলাম, তাহলে এখানে এর ভ্যালু কত হচ্ছে? 50 থেকে 5 বাদ দিলাম, তাহলে 45। 45 পাচ্ছি। তাহলে আমাদের ফাইনাল এর ভ্যালু হচ্ছে 45। আচ্ছা, ভালো কথা। এখন বি রিড করব, বি কত রিড করব আমরা? 150। বি রিড করব 150। 150 এর সাথে এই যে এর 10% ছিল, টেম্প এর ভ্যালুটা, সেটা যোগ করব। এর 10% ছিল 5, তাহলে 150 আর 5 যদি যোগ করি, 155। 155। বি এর ভ্যালু পাচ্ছি 155, আর এর ভ্যালু পাচ্ছি 40। 40। হ্যাঁ, তাহলে 155 আর 45 যদি যোগ করি 200ই হচ্ছে।
তাই না? এবং আমাদের ট্রানজাকশন গুলো এক্সিকিউশনের আগে ব্যালেন্স ছিল 100 প্লাস 100 200। তাহলে ট্রানজাকশন এক্সিকিউশনের আগেও যা সাম ছিল, ব্যালেন্স ছিল, এক্সিকিউশনের পরেও ব্যালেন্স সেম থাকছে। তাহলে কি কনসিস্টেন্ট? জি মিস। হ্যাঁ, কনসিস্টেন্ট, অবশ্যই কনসিস্টেন্ট। আর এত ক্যালকুলেশন না করে আমরা এমনিতেই বলে দিতে পারি, কারণ এটা একটা সিরিয়াল স্কেডিউল। একটা এক্সিকিউট হচ্ছে, তারপর আরেকটা এক্সিকিউট হচ্ছে। তো এখানে আসলে ইনকনসিস্টেন্সির কোনো কাহিনীই নাই। যখন এই রিসোর্স মানে ট্রানজাকশন কি করছে, এ আর বি রিসোর্স দুইটার উপর কাজ করছে, করে তার কাজ শেষ হয়ে গেলে সে ছেড়ে দিচ্ছে, তারপর T2 সেগুলো এক্সেস করছে। এখানে আসলে কলিশন হবে কোথায়, কনফ্লিক্ট হবে কোথায়? হওয়ার তো জায়গায় নাই, একটার পর আরেকটা এক্সিকিউশন হচ্ছে। সিরিয়াল স্কেডিউল সবসময়ই কনসিস্টেন্ট হবে। ঠিক আছে, সিরিয়াল স্কেডিউল যখন আসবে আমাদের, এখানে ইনকনসিস্টেন্সি আসার আসলে স্কোপ তেমন একটা নাই, যদি কোনো লজিক্যাল এরর না থাকে। আচ্ছা, এটা গেল। এখন বলেন, এটা এটা কি, এই স্কেডিউলটা কি কনসিস্টেন্ট? এটাও তো কনসিস্টেন্ট। এটাও কনসিস্টেন্ট, কারণ ওই যে বললাম সিরিয়ালি তো আছে, তাই না? আর ক্যালকুলেশন গুলো আগেরটাই, এই এই সেম জিনিসটাই, জাস্ট T2 আগে এক্সিকিউট করছে, T1 পরে এক্সিকিউট করছে। এতে করে যেটা হবে, এ আর বি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? আগে পরে এর ভেতরের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে এ আর বি এর। বাট কি হবে, লাস্টে যে যখন সাম করবেন এ আর বি এর সামটা কিন্তু সেমই থাকবে। এখানে দেখেন, এর ব্যালেন্স ছিল হচ্ছে 100, 100 এর যখন 10% করব পাচ্ছি 10, তাই না? টেম্প এর ভ্যালু হয়ে যাচ্ছে 10। তাহলে এখানে রাইট করছি কত, এর ভ্যালু কত রাইট করছি, 100 থেকে 10 বাদ দিচ্ছি, 100 এর 10% 100 থেকে বাদ দিচ্ছি, তাহলে কত পাবো? 100 থেকে 10 বাদ দিলে কত থাকে? 90। জি মিস 90। বি রিড করছি 100, 100 প্লাস এই 10, 110, তাই না? তাহলে এর ভ্যালু হলো 90 আর বি এর ব্যালেন্স হলো 110। এখানে এ কে রিড করব 90, 90 থেকে 50 বাদ দিব, এর ভ্যালু হয়ে যাচ্ছে 40। আর বি রিড করছি কত এখানে, 110, তাই না? 110 এর সাথে যখন 50 যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে 160, 160। আর এর ভ্যালু ছিল 40, 200 হচ্ছে। একটু মনে মনে হিসাব করলেও তো পারেন। এ আর বি এর ভিতরের ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ অপারেশন গুলো আগে পরে এক্সিকিউট হচ্ছে। বাট সাম তাদের সেম থাকছে, আগে আর পরে সাম একই থাকছে, আর তার মধ্যে সিরিয়াল স্কেডিউল। তার মানে ইনকনসিস্টেন্সি হওয়ার অপশনই নাই এখানে, কোনো লজিক্যাল এরর যেহেতু আমাদের নাই, তার মানে এই স্কেডিউলটাও কনসিস্টেন্ট, তাই না? এ আর বি এর সাম আগেও 200 থাকছে, এখানে পরেও এর ভ্যালু 40 হচ্ছে, আর বি এর ভ্যালু 160 হচ্ছে। 40 আর 160 যোগ করলে 200ই হচ্ছে। এ প্লাস বি এর টোটাল ব্যালেন্স আমাদের ট্রানজাকশন দুইটা এক্সিকিউট করার পরেও সেম থাকছে, তার মানে এটাও কনসিস্টেন্ট। আচ্ছা, এখন এটাতে আসি। এখানে বলেন, এটা কি কনসিস্টেন্ট? ছোট ছোট করে ভাগ করে দেওয়া আছে। তার আগে বলেন, এটা কি স্কেডিউল, এটা কি সিরিয়াল স্কেডিউল?
নাম এসছে। সিরিয়াল স্কেডিউল না, এই যে আমরা বললাম যে ট্রানজাকশন গুলো একটার কিছু অংশ রান করছি, আরেকটার কিছু অংশ রান করছি, আরেকটার কিছু অংশ রান, এখানে আগে পরে এই সিরিয়ালি এক্সিকিউট হবে, ঠিক আছে? যে ট্রানজাকশন উপরে থাকবে সে আগে এক্সিকিউট হবে, যে নিচে থাকবে তার পরে হবে, তার নিচে যে থাকবে সে হবে, এভাবে। এটার কিছু অংশ, এটার কিছু অংশ, তারপর এটার কিছু অংশ, আবার এটার কিছু অংশ এক্সিকিউট হচ্ছে। তো এটা কি হচ্ছে? কনকারেন্টলি এক্সিকিউট হচ্ছে। সিরিয়ালি কোনটা? যখন একটা ট্রানজাকশনের সবগুলো ইনস্ট্রাকশন একসাথে থাকবে এবং অন্য ট্রানজাকশনের সবগুলো ইনস্ট্রাকশন তারপরে থাকবে, সেটা হচ্ছে সিরিয়াল। আর এটা হচ্ছে আমাদের কনকারেন্ট এক্সিকিউশন। এখন কনকারেন্ট স্কেডিউল, সরি, এই স্কেডিউলটা কি কনসিস্টেন্ট? একজন বলেন, অন্য একজন বলেন, কথা বলেন। এ আর বি এর ব্যালেন্স 100 ধরে এটা আমাকে ক্যালকুলেশন করে বলেন। কে বলবেন? আপনারা বলবেন না আমি কাউকে বলবো? কে বলবেন? দিনার বলেন, রোল নাম্বার 41। আছেন না ঘুমাচ্ছেন? আছি ম্যাম। বলেন, এটা কি কনসিস্টেন্ট? এর ব্যালেন্স হচ্ছে 100, বি এর ব্যালেন্স তো 100। এখন এটা এখানে কি হবে বলেন? 100 থেকে 50 বাদ দিলে কত থাকে? 50। তারপর টি টু তে আসে। টি টু এ রিড করছে, কত রিড করবে? হান্ড্রেড থেকে 50 বাদ দিলাম, বাদ দিয়ে রাইট অপারেশন পারফর্ম করলাম। রাইট অপারেশন পারফর্ম করা মানে ডেটাবেসটা আপডেট হওয়া, ঠিক আছে? তার মানে যে 50 পেলাম, 100 থেকে 50 বাদ দিয়ে যে 50 পেলাম, সেটা দিয়ে ডেটাবেসটা আপডেট হয়ে গেল। তাহলে টি টু যখন রিড করবে সে কত রিড করবে? আপডেটেড ভ্যালুটা রিড করবে। জি ম্যাম। কত? 50 দিয়ে আপডেট করলাম, তাহলে আপডেটেড ভ্যালুটা কত হলো? 50। 50। আচ্ছা, ভালো কথা। 50 10% কত হয়? 5 ম্যাম। তাহলে এখানে ফাইনালি এর ভ্যালু কত পাচ্ছি? যোগ বিয়োগ শেখা। 45। আচ্ছা, 45। 45 রাইট করলো, তাহলে ডেটাবেসটা এবার এর ভ্যালু কত দিয়ে আপডেট হলো? 45। জি ম্যাম। আচ্ছা, এখন বি কে রিড করবে। এর আগে আমরা বি এর কোনো অপারেশন দেখি নাই। ফার্স্ট টাইম বি কে রিড করছে, কত রিড করবে? এ আর বি এর ব্যালেন্স আমরা শুরুতে ধরে নিয়েছিলাম 100। 100 রেড করুন ফার্স্ট। 100 ই রিড করবে, তাহলে এখানে বি এই অপারেশনটা পারফর্ম করার পর বি এর ভ্যালু কত হচ্ছে? 150। তারপর আপডেট করলো, ডেটাবেসটা আপডেট করে কমিট করলো, তার মানে এটা এখানে শেষ। ডেটাবেসটা আপডেট হচ্ছে 150 দিয়ে, ভালো কথা। তারপর আবার ট্রানজাকশন টি টু তে আসে, কত রিড করবে এখানে বি এর ভ্যালু? 150। তারপর এখানে কত হয়? বি এর সাথে এই যে টেম্পের ভ্যালু 5 পেয়েছিলাম, বি এর সাথে 150 এর সাথে 5 যোগ করলাম। 155। আচ্ছা, 155। আর লাস্ট টাইম যখন এ কে রাইট করি, লাস্ট যেখানে এ কে রাইট করি সেখানে কত পেয়েছিলাম?
45 ম্যাম। 45 আর 155 যোগ করব আমরা। সবগুলো ট্রানজাকশন, সবগুলো ইনস্ট্রাকশন আমাদের এক্সিকিউট করা হয়ে গেল। একদম লাস্টে যে যে দুইটা রিসোর্স ছিল এ আর বি, সেগুলোর ভ্যালুগুলো আমরা যোগ করব। যোগ করে কত পাচ্ছি? 200 ম্যাম। 200 পাচ্ছি। আর ট্রানজাকশন গুলো শুরু হওয়ার আগে কত ছিল? এ প্লাস বি এর ভ্যালু 200 ছিল। তাহলে ট্রানজাকশন গুলো এক্সিকিউট করার আগেও যা ভ্যালু ছিল, টোটাল ভ্যালু এক্সিকিউট করার পরেও সেম ভ্যালু পাচ্ছি। তাহলে কি এগুলো কি ট্রানজাকশনটা কি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট? কনসিস্টেন্ট ম্যাম। কনসিস্টেন্ট। তো যখন জিজ্ঞাসা করলাম তখন বললেন না কেন? বুঝতে পারছেন এখন কিভাবে কনসিস্টেন্ট হচ্ছে? সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ভালো কথা। কনসিস্টেন্ট হলো ডেটাবেসটা, স্কেডিউলটা কনসিস্টেন্ট হলো। এখন এই স্কেডিউলটা যেটা পেলাম, এই যে স্কেডিউল 1 ছিল, দুইটা আসলে মোটামুটি সেম স্কেডিউল, এটা সিরিয়ালি ছিল। সেম স্কেডিউলটাকে আমরা ভেঙে এখানে স্কেডিউল 3 তে প্যারালালি লিখলাম। তো যদি আমাদের এরকম স্কেডিউল হয়, সেম ইনস্ট্রাকশন, সেম জিনিস, জাস্ট আমরা সিরিয়ালি লিখি আর এরকম প্যারালালি দেখি। সিরিয়ালি এক্সিকিউট করলেও যা পাবো, কোনো এরর যদি না হয়, এবং প্যারালালি এক্সিকিউট করলেও যদি কোনো এরর না হয়, একই ইনস্ট্রাকশনের সেম টাইপের ট্রানজাকশন গুলো, তাহলে এই দুইটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? এই স্কেডিউল 3 স্কেডিউল 1 এর ইকুইভ্যালেন্ট বলবো। আচ্ছা, এটাতে আমরা ইকুইভ্যালেন্ট নিয়ে আমরা আরো অনেক পড়াশোনা করব। তো পরে, এখন আমরা এটা দেখছি আগে। স্কেডিউল, এটা আরেকটা স্কেডিউল। এটা বলেন, এটা কি কনসিস্টেন্ট? কে বলবেন? কনসিস্টেন্টই তো মনে হচ্ছে ম্যাম। তাহলে আমরা একটু এটা ক্যালকুলেশন করে দেখছি। খাতা বের করেন, সবাই খাতায় লেখেন, আমি যে কোনো একজনকে জিজ্ঞাসা করব। এটা হচ্ছে ট্রানজাকশন T1, পরেরটা হচ্ছে ট্রানজাকশন T2। এ আর বি এর ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে 100 করে, এর ব্যালেন্স 100, বি এর ব্যালেন্স 100। এখন যখন আমরা শুরুতে রিড করলাম 100 রিড করলাম, তাই না? এর ব্যালেন্স কত হয়ে গেল? 50 মাইনাস যদি করি, একশো থেকে 50 বাদ দিলে কত থাকে? 50 হবে ম্যাম। 50 হবে। আচ্ছা, তারপর ট্রানজাকশন T2 তে আসে। T2 তে এসে আমরা এ কে রিড করলাম, কত রিড করব? 50। 100 রিড করার কথা। 50 রিড করব। আমরা তো ট্রানজাকশন C1 এ রাইট করি নাই। যদি আমি রাইটই না করি, তাহলে তো ডেটাবেস আপডেট হবে না। রাইট অপারেশন মানে ডেটাবেসটা আপডেট করা। যদি আমরা আপডেট না করে থাকি, যতই অপারেশন পারফর্ম করি, আপডেটই করিনি, তাহলে পরের ট্রানজাকশনে এসে সে কত রিড করবে? আপডেট করার আগে যা ছিল, শুরুতে যা ছিল তাই রিড করবে। জি ম্যাম, তাহলে 100 রিড করবে। তাহলে এখানে ট্রানজাকশন T2 100 রিড করবে। সবাই বুঝতে পেরেছি? যদি আমরা এখানে আগেরটা দেখেন,
রাইট করেছিলাম, তাই না, আপডেট করেছিলাম, এই জন্য ডেটাবেসে এই এর ভ্যালুটা 50 দিয়ে স্টোর হয়েছিল। বাট আমরা এখানে পরেরটাতে কি করলাম, পরেরটাতে আমরা রাইট অপারেশন পারফর্ম করিনি, তার মানে এর ভ্যালুটা আপডেট হয়নি। এর ভ্যালুটা যদি আপডেট না হয়, পরের ট্রানজাকশনে যে রিড করবে সে আপডেট যেহেতু হয়নি, তো এর ভ্যালুটা যা ছিল তাই রিড করবে, এখানে 100ই রিড করবে। এখন দেখেন 100-এর সবাই খাতায় একসাথে ক্যালকুলেশন করেন, ঠিক আছে, পাশাপাশি লেখেন। একে 100 রিড করলো, রিড করে কি করলো, টেম্পের ভ্যালু ক্যালকুলেট করলো, এর 10%। তাহলে এখানে কত পাচ্ছি, এ ছিল 100, 100-এর 10% কত, 10। 100 থেকে 10 বাদ দিলে কত থাকে, 90। আচ্ছা 90, ভালো কথা। এখানে রাইট করলো একে, হুম, এখানে রাইট করলো, তাহলে আমরা ডেটাবেসটা কত দিয়ে আপডেট করলাম, 90। 90 দিয়ে আপডেট করলাম। তারপর সে বি কে রিড করলো, ভালো কথা, বি কে যখন শুরুতে রিড করছে কোনো ঝামেলা নাই, 100 রিড করছে। আবার টি 1-এ আসলাম, টি 1-এ এসে আবার এ কে রাইট করলাম, এ কে কত রাইট করবে এখানে, লাস্ট যেখানে রাইট অপারেশন পারফর্ম হয়েছিল, লাস্ট যে আপডেটেড ভ্যালুটা সেটাই এখানে রাইট করব। কত, তাহলে লাস্ট আমরা এর ভ্যালু কত পেয়েছিলাম, টেম্পের 10%, 100 থেকে 10% বাদ দিয়ে কত পেয়েছিলাম, লিখেছেন সবাই, লিখছেন সাথে সাথে। এখানে দেখুন, লিখতে পারতে পারেন। আচ্ছা, এখানে আমরা এর ভ্যালু পেয়েছিলাম 50, এই পাশে কত পেলাম, এখানে এরকম উল্টা পাল্টা হবে, এখানে P1, এটা হচ্ছে P2। এখানে মাউস দিয়ে লিখছি, লেখার অবস্থা খুবই খারাপ, একটু কষ্ট করে বুঝে নেবেন সবাই। যখন আমরা এখানে এ কে রিড করলাম, এই অপারেশনটা পারফর্ম করলাম, 50 হলো, বাট এখানে আমরা এ কে কত রিড করলাম, 100 রিড করলাম। 100 রিড করে 10, 100-এর 10% হচ্ছে 10, তাই না, কি একদম কথা বলবেন, একদম চুপ করে থাকবেন না। তারপর 100 থেকে 10 বাদ দিলাম, থাকছে কত, 90। তাহলে যখন আমরা এ কে রাইট করছি কত পাচ্ছি, 90 পাচ্ছি নাকি, এটা হচ্ছে আমরা এর ভ্যালু পেলাম, এ কে রাইট করছি 90 দিয়ে, ভালো কথা। এই পাশে যখন আসবো, এর ভ্যালুটা রাইট করছি, এটা হচ্ছে ডাব্লিউ, মানে হচ্ছে লাস্ট আপডেটেড ভ্যালু। এই পাশে এসে এর ভ্যালুটা কত রাইট করব, আবার লাস্ট আপডেটেড ভ্যালুটাই তো রাইট করার কথা নাকি। এই যে বললাম যে একটার কিছু অংশ আরেকটার কিছু অংশ এভাবে এক্সিকিউট হবে সিরিয়ালি, যেটা উপরে আছে সেটা আগে এক্সিকিউট হবে, তারপর যেটা আছে তারপর সেটা এক্সিকিউট হবে, তারপরেরটা এক্সিকিউট হবে, এভাবে উপরে নিচে সিরিয়ালি এক্সিকিউশনটা হবে। তাহলে এইটুকু আগে এক্সিকিউট হচ্ছে, তারপর এইটুকু এক্সিকিউট হচ্ছে, তারপর এইটুকু এক্সিকিউট হচ্ছে। এখন সেকেন্ড পোর্শনে আমরা রাইট করলাম, আপডেট করলাম এর ভ্যালু 90 দিয়ে, তারপর যখন আমরা এই পোর্শনটা এক্সিকিউট করব, তাহলে তো সেটাই পাওয়ার কথা নাকি, লাস্ট আপডেটেড ভ্যালুটাই তো পাওয়ার কথা। তাহলে এর ভ্যালু কত হয় এখানে,
আপনাদের আজকে আর পড়াবো না। লাস্ট আপডেটেড ভ্যালু যেটা হবে আমরা এই পাশে এসে, আচ্ছা আপনাদের কনফিউশন কি বলেন তো, মানে কোথায় বুঝতে পারছেন না এই জন্য কথা বলতেছেন না, প্রবলেমটা কি, প্রবলেমটা বলেন আমাকে। কোথায় বুঝতে পারছেন না? ম্যাম বুঝতে পারতেছি ম্যাম, সমস্যা নাই। তাহলে কথা বলেন না কেন? আচ্ছা এখানে আমরা বি কে রিড করছি, বি কে রিড করছি কত, এখানে তো আগেই রিড করেছি একবার বি কে, তাই না? এখানে 100 রিড করেছিলাম, তারপর আর কোনো রাইট অপারেশন পারফর্ম করিনি, তারপর এখানে আসলাম আবার বি কে রিড করছি, এখানে কত রিড করব? 100 রিড করবো, মানে আপডেট তো হয় না। 100 রিড করব, 100 রিড করার পর 100 এর সাথে 50 যোগ করলাম, করে রাইট করলাম, 100 এর সাথে 50 যোগ করলে পেলাম 150 বি এর ভ্যালু, রাইট করলাম। তাহলে বি এর ভ্যালু হচ্ছে এইটা, এটা রাইট করছি, ডেটাবেসটা আপডেট করছি 150 দিয়ে। তারপর আসি পরে, এখানে আসি, এখানে বি আছে, এখানকার ভ্যালু কত হবে? 150 হবে না। 150, 150 প্লাস টেম্প, টেম্পের ভ্যালু ছিল 10, তাহলে কত হচ্ছে? 160। 160, আর এর লাস্ট আপডেটেড ভ্যালু ছিল 90, 160 প্লাস 90 যদি করি কত হচ্ছে? 250। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কি সেম থাকছে? ট্রানজাকশন শুরু না না, 200, আর পরে হচ্ছে, সরি, পরে হচ্ছে 250, তাহলে কি ডেটাবেস কনসিস্টেন্ট? রাইট অপারেশনটা এখানে হওয়ার কথা ছিল, যেটা আমরা নিচে লিখেছি। তো এরকম হলে তার মানে কি, আমরা এই স্কেডিউলটা যে করছি, ট্রানজাকশন গুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি, এটা আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো, ইচ্ছা মতো করে নিলে এরকম ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। তো স্কেডিউলটা এমন ভাবে করতে হবে যেন ডেটাবেসে কোনো ইনকনসিস্টেন্সি না আসে। বুঝতে পারছি। তো আমরা এই চ্যাপ্টারের পরের টপিক গুলোতে বা পরের দিকে যেটাই দেখবো সেটা হচ্ছে যে উইদাউট এনি এরর কিভাবে ট্রানজাকশন গুলো আমরা কনকারেন্টলি বা প্যারালালি এক্সিকিউট করতে পারি। ঠিক আছে, এই জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি। সিরিয়াল স্কেডিউল, এটা হচ্ছে সিরিয়াল স্কেডিউল, আর এটা হচ্ছে ইনকনসিস্টেন্টটা না, ঠিক আছে, কনসিস্টেন্টটা দেখছি। এটা হচ্ছে একটা সিরিয়ালাইজেবল স্কেডিউল। সিরিয়ালাইজেবল মানে যেটাকে আমরা সিরিয়াল বানাতে পারবো, তাই না? সিরিয়ালাইজেবল, সিরিয়াল থেকে সিরিয়ালাইজেবল, মিনিংটা কাছাকাছি, তাই না? সিরিয়াল হচ্ছে একটার পর একটা, সিরিয়ালাইজেবল হচ্ছে একটার পর একটা নাই, কনকারেন্ট আছে, বাট সেটাকে আমরা সিরিয়াল বানাতে পারবো কোনো ভাবে। এখন সিরিয়ালাইজেবল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে
মোর দ্যান ওয়ান ট্রানজাকশন আমরা কিভাবে সিরিয়ালি চালাতে পারবো, ঠিক আছে। একটা কনকারেন্ট স্কেডিউল কি আছে এই জিনিসটা মনোযোগ দিয়ে শুনে। ধরলাম একটা কনকারেন্ট স্কেডিউল আছে, এখন একটা কনকারেন্ট স্কেডিউলকে আমরা তখনই সিরিয়ালাইজেবল বলবো যদি সেটা কোনো সিরিয়াল স্কেডিউলের ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে আমাদের একটা কনকারেন্ট স্কেডিউল, এটাকে আমরা তখনই সিরিয়ালাইজেবল বলবো যখন এটা স্কেডিউল একটা আরেকটার ইকুইভ্যালেন্ট। এই স্কেডিউলে কোনো এরর আসে না, আমরা এক্সিকিউট করে দেখলাম, এটাতেও কোনো এরর আসে না। এটা সিরিয়াল স্কেডিউল, এটাতেও কোনো এরর নাই। এটা কনকারেন্ট স্কেডিউল, এটাতেও কোনো এরর নাই, এবং ইনস্ট্রাকশন গুলো সেম। তাহলে এই স্কেডিউলটা হচ্ছে ওই সিরিয়াল স্কেডিউলের ইকুইভ্যালেন্ট, এই যে এখানে লেখা আছে স্কেডিউল 1 এর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তার মানে জি কি, ম্যাম। সিরিয়ালাইজেবল হতে হলে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে কনকারেন্ট স্কেডিউল হতে হবে, এটা তো কনকারেন্টলি, তাই না, একটা কিছু অংশ চালাচ্ছে আরেকটা কিছু অংশ চালাচ্ছে, কনকারেন্টলি এক্সিকিউট করছে। আরেকটা কি, কনসিস্টেন্ট হতে হবে। এখন এই স্কেডিউলটা, সরি এটা না, স্কেডিউল 4 যেটাতে আমরা এরর পেলাম, যেটা হচ্ছে আমরা এই যে a প্লাস b এর ভ্যালু লাস্টে যে 150 পেলাম, এটা হচ্ছে সেই স্কেডিউলটা, এই যে রাইট অপারেশনটা নিচ্ছে। এই স্কেডিউলটা কি সিরিয়ালাইজেবল হবে? এটাও তো কনকারেন্ট স্কেডিউল। জি না ম্যাম, ইনকনসিস্টেন্ট এর জন্য হবে না। হ্যাঁ, সিরিয়ালাইজেবল হতে হলে কি হতে হবে, কনকারেন্ট হতে হবে এবং কনসিস্টেন্ট হতে হবে। ইনকনসিস্টেন্ট স্কেডিউলকে আমরা সিরিয়ালাইজেবল বলবো না, ঠিক আছে। তার মানে যখন সিরিয়ালি এক্সিকিউট করলাম তখন তো কোনো এরর আসেনি, তাই না, কনসিস্টেন্টই ছিল। এটাতেও আমরা ক্যালকুলেট করে দেখলাম কোনো এরর নাই। এই স্কেডিউল 2টাও আমরা ক্যালকুলেট করে দেখলাম কোনো এরর নাই। বাট স্কেডিউল 3টা কনকারেন্ট, বাট এখানেও কোনো এরর নাই। বাট স্কেডিউল 4টা কনকারেন্ট, এখানে এরর আছে। তার মানে কনকারেন্সি যখনই চলে আসছে, কনকারেন্ট এক্সিকিউশন যখনই চলে আসছে, তখনই ইনকনসিস্টেন্সির একটা পসিবিলিটি চলে আসে, তাই না, এরর হওয়ার একটা পসিবিলিটি চলে আসে। কনকারেন্ট এক্সিকিউশন যখনই করব তখনই আসলে এরর বা ইনকনসিস্টেন্ট, ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট হওয়ার পসিবিলিটি চলে আসে। এখন আমি শুরুতে বললাম যে আমাদের মেইন ইন্টেনশন কি, আমরা কিভাবে এরর ফ্রি ভাবে দুইটা ট্রানজাকশন কনকারেন্টলি এক্সিকিউট করতে পারি, এই জিনিসটা বের করাই হচ্ছে আমাদের মেইন কাজ। তো সেটা করার জন্য আমরা এই সিরিয়ালাইজেবিলিটি দেখলাম। সিরিয়ালাইজেবিলিটি, এই জিনিসটা সিরিয়ালাইজেবল কি না, একটা স্কেডিউল সিরিয়ালাইজেবল, আপনাদের এক্সামে যেটা করা থাকবে, একটা এরকম কনকারেন্ট স্কেডিউল দেওয়া থাকবে, বুঝছেন। কনকারেন্ট স্কেডিউল দিয়ে দুইটা কোশ্চেন থাকতে পারে, দুই ভাবে কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে বলবো যে এই যে কনকারেন্ট স্কেডিউলটা দিলাম, এটা কি সিরিয়ালাইজেবল, বা সিরিয়ালাইজেবিলিটি দুই ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, একটা হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবিলিটি। দুইটার কনসেপ্ট দুই রকম। আজকে আমরা জানি না কতটুকু করতে পারবো। তো ফার্স্টে হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি দেখবো, তারপর ভিউ সিরিয়ালাইজেবিলিটি দেখবো। তো একটা স্কেডিউল দিয়ে বলবো যে এই স্কেডিউলটা কি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, বা এই স্কেডিউলটা কি ভিউ সিরিয়ালাইজেবল, ঠিক আছে। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বা ভিউ সিরিয়ালাইজেবল যেটাই বলি, সিরিয়ালাইজেবল বলতে আমরা দুইটা জিনিস চেক করব, একটা হচ্ছে কনকারেন্ট কিনা আর একটা হচ্ছে কনসিস্টেন্ট কিনা, ঠিক আছে। এটা হচ্ছে একটা একরকম কোশ্চেন গেল। আরেকটা হচ্ছে এরকম একটা কনকারেন্ট স্কেডিউল দিব আর সেম স্কেডিউলেরই
হয়তো এরকম একটা সিরিয়াল ভার্সন দিব, দিয়ে বলবো যে এই দুইটা স্কেডিউল কি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এরকম দুই ধরনের কোশ্চেন থাকতে পারে। তো দুইটাই আমরা দেখবো কিভাবে আমরা এটা আসলে ফাইন্ড আউট করতে পারি। তাহলে কি দেখলাম আমরা, স্কেডিউল গুলো আমরা সিরিয়ালি এক্সিকিউট করতে পারি, আবার কনকারেন্টলিও এক্সিকিউট করতে পারি। সিরিয়ালি যখন এক্সিকিউট করব তখন কোনো এরর আসবে না, কনসিস্টেন্ট থাকে ডেটাবেস সবসময়। বাট যখন কনকারেন্টলি এক্সিকিউট করব তখন এরর আসার পসিবিলিটি থাকে, ইনকনসিস্টেন্সি আসার পসিবিলিটি থাকে। এখন আমাদের ডেটাবেস যেন ইনকনসিস্টেন্ট না হয়, এই জিনিসটা আমরা ইনশিওর করব। ইনশিওর করার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি। সিরিয়ালাইজেবল একটা কনকারেন্ট স্কেজুলকে আমরা তখনই সিরিয়ালাইজেবল বলবো যখন সেটা একটা সিরিয়াল স্কেডিউলের ইকুইভ্যালেন্ট হবে। সিরিয়ালাইজেবিলিটি চেক করার জন্য আমরা দুইটা জিনিস দেখব, যে কনকারেন্ট স্কেডিউল কিনা এবং স্কেডিউলটা কনসিস্টেন্ট কিনা। সিরিয়ালাইজেবিলিটি থেকে কি আসে, দুইটা কনসেপ্ট আসে। একটা একটা স্কেডিউল সে এরর ফ্রি কিনা, কনসিস্টেন্ট কিনা, এটা চেক করার জন্য আমরা দুই ভাবে সিরিয়ালাইজেবিলিটি চেক করতে পারি। একটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, একটা হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবিলিটি। ম্যাম, জি বলেন। টাইম শেষ ম্যাম। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স পেয়ে কষ্ট করে একটু অ্যাটেন্ডেন্সটা দেন। এমনিতেও আপনাদের এটা পড়ে লাভ নাই, কেউ তো শুনতেছেন না কথা। তাই এই system। আজকে যতটুকু পড়লাম আমরা, নেক্সট ক্লাসে অবশ্যই 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 পুরোটা দেখে আসবেন সবাই। ঠিক আছে, আর আমি একজন একজন করে কোশ্চেন করবো। যতটুকু পড়িয়েছি এতটুকু যদি না বুঝছেন, এটা পড়াবো সেটাকে বুঝবেন না। সবাই দেখে আসবেন। 19 এ 10, 31, Present, ma'am. 5, 75, 18, 75 present, ma'am. Miss, Assalamualaikum, Miss. 72 is missed. 18, 18, Zubair Ahmed।